স্টিভ জবস স্পটিফাইয়ের জন্য বলেছিলেন ব্যাংক্রাফট বিজনেস মডেল, এটার কোনো ভবিষ্যৎ নেই। আসলে স্টিভ জবসের বিশ্বাস ছিল মিউজিক স্ট্রিমিং করে কখনো টাকা আয় করা সম্ভব নয়। এমনকি অ্যাপেল স্পটিফাইকে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টাও করেছিল। অথচ আজ স্পটিফাইয়ের মার্কেট ভ্যালুয়েশন প্রায় $100 বিলিয়ন। তাহলে প্রশ্ন হলো, কিভাবে স্পটিফাই অ্যাপেলের মতো সফল প্রতিষ্ঠিত টেক কোম্পানির বিরুদ্ধে এই ব্যবসায়িক যুদ্ধে জয়লাভ করল এবং $বিলিয়ন সাম্রাজ্য হয়ে উঠল। স্পটিফাই মিউজিক স্ট্রিমিং মার্কেট দখল করার আগে একটা কোম্পানি ডিজিটাল মিউজিক কন্ট্রোল করত, আর সেটা হলো অ্যাপেল ইনকর্পোরেটেড। সেই সময় মিউজিকের দুনিয়ায় অ্যাপেলের একছত্র আধিপত্য ছিল। আইটিউন্সের মাধ্যমে অ্যাপেল ঠিক করে দিত কেউ কিভাবে মিউজিক কিনবে, সে অডিও ফাইল কোথায় স্টোর করবে এবং কিভাবে সে মিউজিক প্লে করবে। মিউজিক শোনার জন্য সিডির প্রয়োজন ছিল না, দরকার ছিল না পাইরেটেড বা অবৈধ ডাউনলোডেরও। প্রায় $1 যে কেউ নিজের পছন্দের মিউজিক বৈধভাবে কিনতে পারত। অ্যাপেলের এই বিজনেস মডেলটা ছিল চমৎকার। প্রত্যেকবার যখন কেউ মিউজিক কেনার জন্য আইটিউন্সে মিউজিক ডাউনলোড করত, অ্যাপেল সেখান থেকে টাকা আয় করত। তাই মানুষ যত বেশি মিউজিক উপভোগ করতে চাইতো, তাকে তত বেশি টাকা খরচ করতে হতো। তখন মিউজিক ইন্ডাস্ট্রির একটাই নিয়ম ছিল, মিউজিক এনজয় করতে চাইলে মিউজিকের ওনারশিপ থাকতে হবে। ডাউনলোডকেই তখন ভবিষ্যৎ মনে হচ্ছিল, আর অ্যাপেল ছিল ডিজিটাল মিউজিক জগতের সম্রাট। তারপর 2006 সালে সুইডেনের একটা ছোট্ট স্টার্টআপ স্পটিফাই জন্ম নিল। স্পটিফাইয়ের আইডিয়াটা অনেকের কাছেই একেবারে পাগলামি মনে হয়েছিল, কারণ স্পটিফাইয়ের অফার ছিল মাসে মাত্র $10 দিন আর আনলিমিটেড মিউজিক উপভোগ করুন, কিন্তু কোনো মিউজিকের ওনারশিপ আপনার থাকবে না। অ্যাপেলের দৃষ্টিকোণ থেকে এটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি একটু ভালো করে চিন্তা করুন। অ্যাপেলের মডেল অনুযায়ী 100টা মিউজিকের জন্য আপনাকে দিতে হবে $99, আর স্পটিফাইয়ের মডেল অনুযায়ী আপনি পাবেন আনলিমিটেড মিউজিক মাসে মাত্র $10। স্পটিফাইয়ের মডেলে অ্যাপেল ভয় পাচ্ছিল যদি কাস্টমাররা মিউজিক ডাউনলোড বন্ধ করে দেয় এবং সাবস্ক্রিপশন মডেলে চলে যায়, তাহলে অ্যাপেলের মিউজিক ডাউনলোড বিজনেস মডেল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। স্পটিফাইয়ের বিজনেস মডেল আইটিউন্সের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছিল। স্টিভ জবসের চোখে স্পটিফাইয়ের বিজনেস মডেল ছিল ব্যাংক্রাফট বিজনেস মডেল, যেটার কোনো ফিউচার নেই। স্টিভ জবসের এরকম মনে হচ্ছিল কারণ তার কাছে একটা অঙ্ক কোনোভাবে মিলছিল না। অ্যাপেল খুব ভালো করেই জানতো প্রতিবার স্ট্রিমের জন্য মিউজিক লেবেলগুলোকে টাকা দিতে হবে, আর আনলিমিটেড মিউজিক প্লে হলে সেই খরচ আয়ের চেয়ে বেশি হবে। তাহলে লাভ কোথায়? কিন্তু অ্যাপেল, যারা ইতিমধ্যে ডিজিটাল মিউজিকের রাজা, তারা এত সহজে তাদের সিংহাসন ছেড়ে দিতে রাজি ছিল না। তাই যখন স্পটিফাই আমেরিকার মার্কেটে প্রবেশের চেষ্টা করল, তখন পরিস্থিতি বেশ জটিল এবং রাজনৈতিক রূপ নিল। অ্যাপেলের হাতে ছিল অ্যাপ স্টোরের কন্ট্রোল, তাদের দখলেই ছিল আইফোন, আর তারাই কন্ট্রোল করত পুরো অ্যাপ ডিস্ট্রিবিউশন সিস্টেম। এদিকে আইওএস প্ল্যাটফর্মে জায়গা না পেলে স্পটিফাইয়ের পক্ষে টিকে থাকা এবং ব্যবসা বড় করা ছিল প্রায় অসম্ভব। তাই এটা তখন আর শুধু মিউজিকের লড়াই ছিল না, এটা হয়ে দাঁড়িয়েছিল প্ল্যাটফর্ম পাওয়ারের লড়াই। আর অ্যাপেলের মতো একটা কোম্পানির কোনোভাবেই ইচ্ছা ছিল না এমন একটা প্রতিদ্বন্দ্বীকে সাহায্য করার যে তাদের মূল ব্যবসাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। যদিও ব্যবসার জগতে এটাই হয়ে থাকে, বড় বড় কোম্পানিগুলো অনেক সময় নতুন স্টার্টআপ বা নতুন বিজনেস মডেলকে ভয় পায়, কারণ তারা ভাবে এটা তাদের পুরনো এবং লাভজনক বিজনেস মডেলকে ধ্বংস করে দিতে পারে। তাই সফল কোম্পানিগুলো সবসময় তাদের বর্তমান প্রফিটকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে। আর এখান থেকেই বিষয়টা বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে। স্পটিফাইয়ের কাছে একটা বিশেষ অস্ত্র ছিল, তারা মানুষের সাইকোলজি অন্যদের চেয়ে অনেক ভালো বুঝতে পেরেছিল। আসলে মানুষ মিউজিকের ওনারশিপ চায়নি, মানুষ চাইছিল স্বাচ্ছন্দ্য, ইনস্ট্যান্ট অ্যাক্সেস এবং ঝামেলামুক্ত এক্সপিরিয়েন্স বা জিরো ফ্রিকশন। কারণ মিউজিক ডাউনলোড করা ছিল ঝক্কির কাজ, বিশাল মিউজিক লাইব্রেরি সামলানো ছিল বিরক্তিকর, আর এক ডিভাইসের মিউজিক অন্য ডিভাইসে সিঙ্ক করা ছিল রীতিমতো যন্ত্রণার। স্পটিফাইয়ের স্ট্রিমিং আইডিয়া এই সব ঝামেলা এক নিমেষে দূর করে দিল। স্টোরেজের চিন্তা নেই, ফাইল ম্যানেজমেন্টের চাপ নেই, শুধু প্লে বাটনে চাপ দিলেই স্টার্ট। তবে মিউজিকের জগতে এই পরিবর্তনটা প্রথমে খুবই ধীর গতিতে শুরু হয়েছিল, কিন্তু তারপর যেন হঠাৎ করেই সব বদলে গেল। কাস্টমাররা মিউজিক কেনা বন্ধ করে দিল এবং রকেটের গতিতে সাবস্ক্রিপশন নেওয়ার ধুম পড়ে গেল। তবে 2015 সালে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। অ্যাপেল নিজেই বাজারে আনলো অ্যাপেল মিউজিক। যে কোম্পানিটা একসময় ডাউনলোড মডেলকে বুক দিয়ে আগলে রেখেছিল, মিউজিক স্ট্রিমিংয়ের বিরোধিতা করেছিল, তারাই এখন স্ট্রিমিং মডেলকে হুবহু কপি করতে শুরু করলো। আর এই একটা ঘটনায় বুঝিয়ে দিল ততদিনে মার্কেটের মোড় সম্পূর্ণ ঘুরে গিয়েছে। তবে স্পটিফাইয়ের এই পথ চলা মোটেও মসৃণ ছিল না।
তাদের প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে। স্পটিফাইকে মিউজিক লেবেলগুলোর সঙ্গে লাইসেন্সের জন্য যুদ্ধ করতে হচ্ছিল। মিউজিক কপিরাইট পেতে কঠিন দর কষাকষি করতে হচ্ছিল, আর সেই দর কষাকষির ফলেই প্রফিট মার্জিন ছিল অত্যন্ত নগণ্য। লাভ প্রায় নেই বললেই চলে। আয়ের বড় অংশই রয়্যালটি হিসেবে বেরিয়ে যাচ্ছিল। তার উপর অ্যাপেলের অ্যাপ স্টোর, তাদের প্ল্যাটফর্মে থাকার জন্য দিতে হচ্ছিল মোটা কমিশন, অর্থাৎ খরচ বেড়েই যাচ্ছিল, কিন্তু খরচের তুলনায় লাভ হচ্ছিল অনেক কম। তবে এত বাধা, এত চাপ, কোনো কিছুই স্পটিফাইকে থামাতে পারেনি। স্পটিফাই দমে যায়নি, বরং আরও বড় হয়েছে, ব্যবসার পরিধি আরও বেড়েছে। বর্তমানে পুরো বিশ্বে স্পটিফাইয়ের মান্থলি ইউজার 700 মিলিয়নেরও বেশি। স্পটিফাই 74টা ভাষায় শোনা যায়। স্পটিফাই এখন শুধু মিউজিকেই সীমাবদ্ধ নেই, পডকাস্ট এবং অডিও বুকের জগতেও রাজত্ব করছে। ক্রিয়েটর টুলস এবং অ্যাডের এক বিশাল বিজনেস মডেল তৈরি করেছে স্পটিফাই। সহজ কথায় স্পটিফাই এখন অডিও ওয়ার্ল্ডের রাজা। তো স্পটিফাইয়ের এই সাকসেস স্টোরি থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। নাম্বার 1, আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্টিভ জবস কি ভুল ছিলেন? বিষয়টা ঠিক সেটা নয়। ঝুঁকির ব্যাপারে তার ধারণা ভুল ছিল না। তিনি আসলে একটা লাভজনক ব্যবসায়িক সাম্রাজ্যকে রক্ষা করতে চেয়েছিলেন। আর এখান থেকেই এই গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসে যে জগৎখ্যাত দূরদর্শী বা ভিশনারি পার্সনরাও তাদের বর্তমান সফলতাকে আগলে রাখতে চান। নাম্বার 2, নতুন কোনো বিরাট বড় পরিবর্তন বা ডিসরাপশন শুরুতে কখনোই লাভজনক মনে হয় না, যতক্ষণ না সেটা সবকিছু বদলে দেয়। একসময় নেটফ্লিক্সকে অবাস্তব মনে হয়েছিল, অ্যামাজনকে মনে হয়েছিল লস মেকিং বিজনেস, আর স্পটিফাইকে মনে হয়েছিল ব্যাংক্রাফট বিজনেস মডেল। কিন্তু এগুলোর প্রত্যেকটাই নিজেদের ইন্ডাস্ট্রি পুরোটাই বদলে দিয়েছে। তাই বড় কিছু করতে চাইলে চেনা ছক থেকে বেরিয়ে যাওয়ার সাহস রাখতে হবে। নাম্বার 3, আপনার কেরিয়ার বা ব্যবসায় যদি আপনি অন্যের জীবনকে সহজ ও দ্রুত করতে পারেন, তবে সাফল্য আসবেই। কারণ মানুষ জটিলতা চায় না, মানুষ চাই সহজ সরল বিষয়। নাম্বার 4, বাধা আসবেই, কিন্তু টিকে থাকাটাই আসল বিষয়। স্পটিফাইকে অ্যাপেলের মতো কোম্পানির বাধার মুখে পড়তে হয়েছে, অ্যাপ স্টোরের ফি দিতে হয়েছে, বছরের পর বছর লোকসান গুনতে হয়েছে, কিন্তু তারা তাদের লড়াই থেকে সরে আসেনি। বড় সাকসেসের পথে বাধা আসবেই, কিন্তু সেই প্রতিকূলতাই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। নাম্বার 5, অতীতের সাকসেস ভবিষ্যতের সাকসেসের গ্যারান্টি নয়। একসময়ে ডিজিটাল মিউজিকের রাজা অ্যাপেলকেও শেষ পর্যন্ত স্ট্রিমিং মডেলে আসতে হয়েছে। তাই নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখুন, না হলে সময়ের স্রোতে হারিয়ে যাবেন। লাস্ট অ্যান্ড নাম্বার 6, বিজনেসের ক্ষেত্রে অনেক সময় নাম্বারের থেকে সাইকোলজি বোঝা বেশি জরুরি। কাগজে কলমে যে অঙ্ক মেলে না, মানুষের আবেগ আর আচরণের ধরনে লুকিয়ে থাকে সেই অঙ্কের সমাধান। আপনি যদি মানুষের প্রয়োজন বুঝতে পারেন, তাহলে মার্কেট কন্ট্রোল করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আপনি এই ভিডিও থেকে কি শিখলেন কমেন্ট করে জানান। আর খেয়াল করে দেখুন বর্তমান সময়ে এমন কোনো বিজনেস মডেল আছে কিনা যেটার জন্য সবাই ভাবছে কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু আপনার বিশ্বাস সেটাই আগামী দিনের ভবিষ্যৎ। হয়তো সেই আইডিয়া থেকেই আপনিও একটা সফল ব্যবসা প্রতিষ্ঠা করে ফেলতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর অনলি ফিউ মিনিট প্রথমবারের জন্য দেখে থাকলে অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।